আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ট্যালেন্ট হান্ট অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের এসি মেশিন 1 এর শর্টকাট এবং সুপার সাজেশন দেওয়া হবে। এখন এই অধ্যায় থেকে আমি ১ম যে একটু লিখে রাখছি যে চ্যাপ্টার 1 থেকে আমাদের অতি সংক্ষিপ্ত আছে ৪০ টা। এই ৪০ টার ভিতরে আমি মাত্র ৪ টা অতি সংক্ষিপ্ত দিয়েছি এই জায়গায়। একটা হচ্ছে বুখরস রিলের কাজ কি, একটা হচ্ছে ব্রিদিং কি, একটা হচ্ছে স্লাইজিং কি, আরেকটা হচ্ছে বুখরস রিলে কোথায় সংযোজন করা হয়। আশা করি এই ৪ টার ভিতর থেকেই একটা অতি সংক্ষিপ্ত তোমাদের পরীক্ষা ফাইনাল যেটা ২০ তারিখে পরীক্ষাটা ২১ তারিখে এই ২১ তারিখ পরীক্ষা আসবে। আর সংক্ষিপ্ত এই প্রথম অধ্যায় থেকে মাত্র ২ টা সংক্ষিপ্ত দিয়েছি। একটা হচ্ছে কোর টাইপ এবং শেল টাইপ ট্রান্সফার মধ্যে পার্থক্য। তোমাদের এই কি বলে সংক্ষিপ্ত ১০ টার ভিতরে যেকোনো ২ টা পার্থক্য অবশ্যই থাকবে। পার্থক্য টাইপের একটা সংক্ষিপ্ত থাকবে। আর ট্রান্সফরমারের তেলের গুণাবলী এই ২ টা থেকে তোমাদের পরীক্ষার ফাইনালে অবশ্যই একটা থাকবেই। এখন একটা হচ্ছে কোর টাইপ এবং শেল টাইপ ট্রান্সফারের পার্থক্য, আর একটা হচ্ছে ট্রান্সফরমারের তেলের গুণাবলী। এখন দ্বিতীয় অধ্যায় থেকে যেটা আমি করবো এখন, আর রচনামূলক প্রথম অধ্যায় থেকে কোনো রচনামূলক করতে হবে না এই অধ্যায় থেকে। এখন দ্বিতীয় অধ্যায় দেখো, চ্যাপ্টার 2 তে কিছু ম্যাথ আছে যেগুলো সংক্ষিপ্ত চলে আসতে পারে। আর অতি সংক্ষিপ্তর জন্য দিচ্ছি হচ্ছে আমি ১ নাম্বার এডি কারেন্ট লস কিভাবে কমানো যায়। এডি কারেন্ট লস কিভাবে কমানো যায়। ২ নাম্বারটা হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও কি। ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন রেশিও কি। দ্বিতীয় অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত ২৮ টার ভিতরে মাত্র এই ২ টা অতি সংক্ষিপ্ত দেয়া হলো। আপনারা তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তোমাদের এসিবিসিন সুপার সাজেশন লাগবে। এই কমেন্টের পরিপ্রেক্ষিতেই আমাদের এই সুপার সাজেশন ক্লাসটা নেওয়া হচ্ছে আরকি। এখন চ্যাপ্টার 2 থেকে তোমাদের অল্প সময়ের ভিতরেই মাত্র ২ টা মাত্র অতি সংক্ষিপ্ত দেওয়া হয়েছে। এই ২ টা কভার করতে পারবা আশা করি। এখন সংক্ষিপ্ত এই জায়গা থেকে দিচ্ছি হচ্ছে এই জায়গা থেকে ১ নাম্বার যেটা দেব, যে ট্রান্সফরমারের লস গুলো উল্লেখ করো। ট্রান্সফরমারের লস গুলি উল্লেখ করো ১ নাম্বার। ২ নাম্বার দিচ্ছি হচ্ছে ২ নাম্বার দিচ্ছি হচ্ছে ট্রান্সফরমারের কোর লস কিভাবে কমানো যায়। ট্রান্সফরমারের ট্রান্সফরমার লিখছি না, এই ট্রান্সফরমারের কোর লস কিভাবে কমানো যায়। সংক্ষিপ্ত মাত্র এই জায়গা থেকে মাত্র ২ টা সংক্ষিপ্ত দিচ্ছি। একটা হচ্ছে ট্রান্সফরমার লস গুলি উল্লেখ করো। একটা হচ্ছে ট্রান্সফরমার কোর লস কিভাবে কমানো যায়। বুঝতে পারছো? এই জায়গা থেকে ২ টা সংক্ষিপ্ত করলেই হবে। আর দ্বিতীয় অধ্যায় থেকে মোস্ট ইম্পোর্টেন্ট যেটা আমাদের অবশ্যই থাকবে, যেটা আশা করি, এটা মিশাই দিচ্ছি। চ্যাপ্টার 2 তেই আরেকটা রচনামূলক এড করতেছি। সেটা হচ্ছে ট্রান্সফরমারের ইএমএফ সমীকরণ। এইটা থাকতে পারে তোমাদের। একটা হচ্ছে রচনামূলক একটাই দিচ্ছি, যে ট্রান্সফরমারের ইএমএফ সমীকরণ। বুঝতে পারছো? আর এইটা যদি এরকম ভাবে যদি ভাঙে দেয় একটু, যেরকম বলতে পারে যে ট্রান্সফরমার ইএমএফ সমীকরণ না লিখে বলতে পারে যে প্রমাণ করো যে বা দেখাও যে ই সমান 4.44 এফ এন প্রাইম এক্স।
এইটা বলতে পারে, অথবা অথবা এটা বলতে পারে যে ট্রান্সফরমারের ইএমএফ সমীকরণ। আরেকটা হচ্ছে দেখাও যে ই সমান 4.44 এফ এন ফাইভ। বুঝতে পারছো? এইটা তোমাদের রচনামূলক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাকি এটা সংক্ষিপ্ত দিয়ে দিতে পারে হঠাৎ করে, যদি ভাগ্য ভালো থাকে তো রচনামূলক দিবে। একদম ছোট একটা প্রমাণ এটা। আর এখন দ্বিতীয় অধ্যায় থেকে আর কিছু দিচ্ছি না, এখন তৃতীয় অধ্যায় সরাসরি চলে যাচ্ছি। তৃতীয় অধ্যায় থেকে আমাদের 16টা অতি সংক্ষিপ্ত আছে, এই অধ্যায় থেকে 16টা। এখন তৃতীয় অধ্যায় যদি আমি বলি, তৃতীয় অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত আমি দিচ্ছি হচ্ছে ট্রান্সফরমার নো লোড কারেন্ট অতি সামান্য হয় কেন। এক নাম্বারটা, ট্রান্সফরমারের নো লোড কারেন্ট অতি সামান্য হয় কেন, এক নাম্বার। এবং দুই নাম্বার হচ্ছে লোড কম্পোনেন্ট কারেন্ট কি। লোড কম্পোনেন্ট কারেন্ট কি। আরেকটা এইটার ভিতর থেকে আরেকটা দিতে পারে যে লোড কম্পোনেন্ট কারেন্ট কি, এটা হচ্ছে তোমাদের সংজ্ঞা দিতে হবে। আর যদি বলে যে কম্পোনেন্ট গুলো, এই কম্পোনেন্ট গুলো কি কি, লোড কম্পোনেন্ট গুলো কি কি। বা এরকম থাকতে পারে যে 2 নাম্বার যেটা দিয়েছি এটা। আর এরকম থাকতে পারে 3 নাম্বারে, নো লোড কম্পোনেন্ট গুলো কি কি। নো লোড কম্পোনেন্ট গুলো কি কি। বুঝতে পারছো ভাইয়া? এই জায়গা থেকে মাত্র 3টা মতো সংক্ষেপ দেওয়া হলো। আর তোমাদের সংক্ষিপ্তের জন্য যেটা আমি দিচ্ছি, সংক্ষিপ্ত জাস্ট এই অধ্যায় থেকে 2টা সংক্ষিপ্ত দিচ্ছি। এক নাম্বার সংক্ষিপ্ত হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে লোড বৃদ্ধি করলে প্রাইমারিতে কারেন্ট বৃদ্ধি পায় কেন। ট্রান্সফরমারের এমনি শর্টকাট করে লিখছি, সেকেন্ডারিতে এস দ্বারা বোঝাচ্ছি। সেকেন্ডারিতে লোড বৃদ্ধি করলে প্রাইমারিতে কারেন্ট বৃদ্ধি পায় কেন। প্রাইমারিকে আমি পি দ্বারা প্রকাশ করতেছি। প্রাইমারিতে কারেন্ট বৃদ্ধি পায় কেন। বুঝতে পারছো ভাই? সংক্ষিপ্ত এটা দেওয়া হলো। আরেকটা হচ্ছে তোমাদের লোড অবস্থায় ট্রান্সফরমারের ভেক্টর ডায়াগ্রাম। বুঝতে পারছো কিনা? লোড অবস্থায় ট্রান্সফরমারের ভেক্টর ডায়াগ্রাম। 2 নম্বর হচ্ছে লোড অবস্থায় ট্রান্সফরমারকে আমি কি দিয়ে প্রকাশ করলাম, লোড অবস্থায় ট্রান্সফরমারের ভেক্টর ডায়াগ্রাম। ভেক্টর ডায়াগ্রাম। এই মাত্র 2টা সংক্ষেপ দিলাম এই অধ্যায় থেকে। এখন যদি রচনামূলক আমি দিই এই জায়গা থেকে, তার মানে তৃতীয় অধ্যায়ে 3টা মাত্র অতি সংক্ষিপ্ত এবং 2টা সংক্ষিপ্ত দিয়েছে। এবং রচনামূলক দিচ্ছি আমি এই অধ্যায় থেকে। রচনামূলক 1 নাম্বার হচ্ছে, হ্যাঁ, এটা আমি সংক্ষিপ্তে এড করতেছি। 1 নাম্বার যেটা দিচ্ছি এখন, এটা আমি সংক্ষিপ্তে এড করতেছি। রচনা একটু নিচে লিখছি। রচনা 1 নাম্বার যেটা, যে ট্রান্সফরমার নো লোড অবস্থায় ভেক্টর চিত্র। ট্রান্সফরমারের নো লোড নো লোড অবস্থায় ভেক্টর চিত্র অঙ্কন করো। নো লোড অবস্থায় ভেক্টর চিত্র অঙ্কন করো। আরেকটা হচ্ছে একটি ট্রান্সফরমারের লোডেড অবস্থা বর্ণনা করো। রচনামূলক দিচ্ছে হচ্ছে একটি ট্রান্সফরমারের লোডযুক্ত অবস্থা বর্ণনা করো। লোডেড অবস্থা বর্ণনা
করো। বুঝতে পারছো ভাইয়া? এখন আরেকটা দিচ্ছি, যেটা 2 নাম্বার, যেটা ট্রান্সফরমারের সেকেন্ডারিতে লোড ক্রমান্বয়ে বর্ধিত করলে কিভাবে আনুপাতিক হারে প্রাইমারিতে কারেন্ট বৃদ্ধি পায়, চিত্র সহ বুঝিয়ে লেখো। এইটা দিয়ে দিতে পারে তোমাদের। সেটা আমি সংক্ষিপ্ত 1 নাম্বারে দিয়েছি, যেটা সংক্ষিপ্ত আমি 1 নাম্বারে দিয়েছিলাম, মুছে দিয়েছি। ওই সংক্ষিপ্ত 1 নাম্বারটা সংক্ষিপ্ত যেটা 1 নাম্বারে দিয়েছিলাম, ওই সংক্ষিপ্ত 1 নাম্বারের সাথে আরেকটু বর্ণনা করে দিতে হবে, এবং বর্ণনা এবং চিত্র অঙ্কন করে দিতে হবে। চিত্র সহ দিতে হবে। সংক্ষিপ্ত 1 নাম্বারটা যা লিখছিলাম সেটাই বর্ণনা এবং চিত্র সহ দিতেই হবে। এখন এই তৃতীয় অধ্যায় থেকে তোমাদের কোনো ম্যাথ আশা করি দিবে না। তৃতীয় অধ্যায় থেকে কোনো ম্যাথ দিবে না। এখন চতুর্থ চলে যাচ্ছি আমি। চতুর্থ অধ্যায়ে তোমাদের একটা ম্যাথ থাকার সম্ভাবনা অনেক বেশি। রচনামূলকে চতুর্থ অধ্যায় থেকে একটা ম্যাথ থাকার অনেক সম্ভাবনা অনেক বেশি। কোনগুলাটি ম্যাথ থাকবে আমি বলে দিচ্ছি। এখন চতুর্থ অধ্যায়ে 1 নাম্বার যে অতি সংক্ষিপ্তটা দিব, সেটা হচ্ছে লিকেজ ফ্লাক্স কমানোর উপায় কি? ট্রান্সফরমারের লিকেজ ফ্লাক্স কমানোর উপায় কি? হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই ট্রান্সফরমার হবে। যে ট্রান্সফরমারের লিকেজ ফ্লাক্স কমানোর উপায় কি? অতি সংক্ষিপ্ত, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি এটাই থাকবে ইনশাআল্লাহ, আশা করি অতি সংক্ষিপ্তের জন্য। আরেকটা হচ্ছে শতকরা রিঅ্যাকট্যান্স কি? শতকরা রিঅ্যাকট্যান্স কি? এই দুইটা থেকে একটা থাকবে ইনশাআল্লাহ, আশা করি। আর তোমাদের সংক্ষিপ্তের জন্য আমি দিচ্ছি সংক্ষিপ্ত একদম শর্টকাট সুপার সাজেশন দেওয়া হচ্ছে। বুঝতে পারছো ভাইয়া? এখন প্রথম অধ্যায় থেকে 40টার ভিতর মাত্র 4টা, এবং এই অধ্যায় থেকে 28টার ভিতরে মাত্র 2টা দেওয়া হয়েছে। এই জন্য তোমাদের আগেও একটা সাজেশন দেওয়া হয়েছিল। এখন আরো শর্টকাট করার জন্য আরেকটা সাজেশন তোমাদের পাবলিশ হচ্ছে ইনশাল্লাহ। এখন এই অধ্যায় থেকে আমরা 2টা সংক্ষিপ্ত দিব ইনশাল্লাহ। দেখো 2টা থেকে ইনশাল্লাহ থাকবে একটা, আশা করি। একটা হচ্ছে ট্রান্সফরমারের সমতুল্য বর্তনী। ট্রান্সফরমারের সমতুল্য বর্তনী অঙ্কন করো। দেখো ভাই, এই জায়গায় ট্রান্সফরমারের সমতুল্য বর্তনী অঙ্কন করা আছে সংক্ষিপ্তে। যদি কখনো এইটা রচনামূলকে দিয়ে দেয়, তাহলে আমাদের বইতে যেটা 4টা ডায়াগ্রাম দেওয়া আছে, 4টা বর্তনী দিয়ে ওদের বাংলা সহ লিখে দিতে হবে। আর যদি সংক্ষিপ্তে আছে, জাস্ট একটা মাত্র যে বর্তনী সেটা দিলেই হবে। এখন সংক্ষিপ্ত এটা গেল। আরেকটা দিচ্ছে হচ্ছে ট্রান্সফরমারের লিকেজ ফ্লাক্স বলতে কি বোঝায়? ট্রান্সফরমারের লিকেজ ফ্লাক্স বলতে কি বোঝায়? বুঝতে পারছো ভাই? এই দুইটা থেকে ইনশাল্লাহ আশা করি যে কোনো একটা 100% থাকবে। বুঝতে পারছো? একটা হচ্ছে ট্রান্সফরমার সমতুল্য বর্তনী অঙ্কন করা, একটা হচ্ছে ট্রান্সফরমারের লিকেজ ফ্লাক্স বলতে কি বোঝায়। এখন দেখো এই জায়গা থেকে আমি রচনামূলক যেটা দেব চতুর্থ অধ্যায় থেকে, হ্যাঁ রচনামূলক এই অধ্যায় থেকে আমি একটাও দিব না। এই জায়গা থেকে রচনামূলক নেই। চতুর্থ অধ্যায় থেকে কোনো রচনা করতে হবে না। মাত্র 2টা অতি সংক্ষিপ্ত এবং 2টা সংক্ষিপ্ত দেওয়া হয়েছে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে। বুঝতে পারছো ভাইয়া? এখন এগুলা থেকে ইনশাল্লাহ আশা করি কমন পড়বে। এখন পঞ্চম অধ্যায় যদি যাই, চ্যাপ্টার 5 এ যদি যাই, তাহলে চ্যাপ্টার 5টা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো চ্যাপ্টার 5 এ যদি অতি সংক্ষিপ্ত আছে হচ্ছে তোমাদের, দিচ্ছি তোমাদের 26টা অতি সংক্ষিপ্ত আছে। এই 26টা থেকে আমি তোমাদের জন্য কয়েকটা সিলেক্ট করেছি। সেটা হচ্ছে 1 নাম্বার, যেটা ট্রান্সফরমার কোন ধরনের লোডে ভোল্টেজ রেগুলেশন মান নেগেটিভ হয়? ট্রান্সফরমারের
ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ হয় কখন? ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ হয় কখন? বা এই জায়গায় থাকতে পারে ট্রান্সফরমারে কোন ধরনের লোডে ভোল্টেজ রেগুলেশনের মান নেগেটিভ? একই কথা। আরেকটা দিচ্ছি হচ্ছে ট্রান্সফরমার শর্ট সার্কিট টেস্টের সময় কোন সাইড শর্ট করা হয়? কোন সাইড শর্ট করা হয়? ট্রান্সফরমারের ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্টের সময় শর্ট সার্কিট টেস্টের সময় কোন সাইড শর্ট করা হয়? অবশ্যই লো সাইড শর্ট করা হয়। এখন দেখো ভাইয়া এই জায়গা থেকে তোমাদের মধ্যে সংক্ষিপ্ত আমি মাত্র ২ টা দিয়েছি পঞ্চম অধ্যায়ের, এবং পঞ্চম অধ্যায় থেকে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দিচ্ছি হচ্ছে এই জায়গা থেকে আমি কয়েকটা। একটা হচ্ছে ১ নাম্বার যেটা সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত ১ নাম্বার সংক্ষিপ্ত ১ নাম্বার হচ্ছে ট্রান্সফরমার শর্ট সার্কিট টেস্ট হতে কি, কি তথ্য পাওয়া যায়? যে ট্রান্সফরমারের শর্ট সার্কিট যে আমি টেস্টটা করব, এই শর্ট সার্কিট টেস্ট করার পর আমি কি, কি পাবো? শর্ট সার্কিট টেস্ট হতে কি, কি তথ্য পাওয়া যায়? বুঝতে পারছো? ট্রান্সফরমার শর্ট সার্কিট টেস্ট হতে কি, কি তথ্য পাওয়া যায়? আর হচ্ছে ওপেন সার্কিটের উদ্দেশ্য কি? ওপেন সার্কিটের উদ্দেশ্য কি? এবং ওপেন সার্কিট করে এবং শর্ট সার্কিট কেন করা হয়? দেখো একটা ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্ট হতে কি, কি পাওয়া যায়? আর ২ নাম্বারটা হচ্ছে ট্রান্সফরমারের শর্ট সার্কিট কেন করা হয়? কেন করা হয়? একটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট করার উদ্দেশ্য কি, কি? বা ওপেন সার্কিট টেস্ট হতে এইটার মতই হবে যে ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্ট হতে কি, কি পাওয়া যায়? আর ট্রান্সফরমারের ওপেন ওপেন সার্কিট এই যে টেস্ট হতে ওপেন সার্কিট টেস্ট হতে কি, কি পাওয়া যায়? ওপেন সার্কিট টেস্ট হতে কি, কি পাওয়া যাবে? বা এটা এরকম ভাবে যে হতে পারে যে ট্রান্সফরমার ওপেন সার্কিট টেস্ট করার উদ্দেশ্য কি, কি? একই কথা, সেম কোশ্চেন অ্যান্সার হবে। এইজন্য এইটা লিখলাম না। একটা হচ্ছে এই অধ্যায় থেকে তোমাদের রচনামূলক যেটা আসবে, আর পঞ্চম অধ্যায় থেকে তোমাদের জন্য একটা ম্যাথ আসার সম্ভাবনা আছে এই অধ্যায় থেকে। পঞ্চম অধ্যায় থেকে ইনশাআল্লাহ আশা করি একটা ম্যাথ থাকবে। রচনামূলক যদি দিই আমি পঞ্চম অধ্যায় থেকে, তোমাদের এর আগেই সাজেশন দেওয়া হয়েছিল। বাকি এখন অনেকেই কমেন্ট করতেছে যে আরো শর্টকাট সুপার সাজেশন দেওয়ার জন্য। এইজন্য তোমাদের আরো একটু শর্টকাট করে একদম শর্টকাট করে কিছু সাজেশন দেওয়া হচ্ছে। বুঝতে পারছো ভাইয়া? এইজন্য তোমাদের এইটা অল্প সময়ের জন্য কিভাবে কভার করা যায় এর জন্য দেওয়া হয়েছে। এর জন্য যদি আরো কেউ ভালো রেজাল্ট করতে চাও তো তারাও দেখতে পারো। ইনশাআল্লাহ দেখো, খেয়াল করো। এই জায়গা থেকে রচনামূলক যে অংশ থাকবে পঞ্চম অধ্যায় থেকে রচনামূলকে থাকবে রচনা ১ নাম্বারে যেটা ১ নাম্বারটা হচ্ছে যে ট্রান্সফরমার শর্ট সার্কিট টেস্টের সময় সমতুল্য সার্কিট ও ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করো। তো আমি প্রথমে যে বললাম যে সমতুল্য সার্কিট অঙ্কন করো, ওই সমতুল্য সার্কিট অঙ্কনের ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম যদি সংক্ষিপ্তে আসে একটা সার্কিট দিব, আর যদি রচনামূলক অংশে আসে তাহলে ৪টা দিয়ে দিব, ৪টা ভেক্টর চিত্র দিয়ে দিব। বুঝতে পারছো ভাইয়া? এই জায়গাতে এরকম বলতে পারে যে শর্ট সার্কিট টেস্টের বর্ণনা ওপেন সার্কিট টেস্টের বর্ণনা। একই কথা, শুধু জাস্ট এটা দেখে নিলেই হবে। এখন এই জায়গা থেকে একটা ম্যাথ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই পঞ্চম অধ্যায় থেকে একটা ম্যাথ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বুঝতে পারছো ভাইয়া? একটা ম্যাথের কোয়ালিটি হতে পারে এরকম। দেখো তোমাদের বইতে যেটা আছে যে কিছু মান দেওয়া থাকবে। এখন এর এরকম থাকবে যে যে একটি ট্রান্সফরমারের
25 কেভিএ, তারপর হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি ভোল্ট, এরকম দেওয়া থাকতে পারে আর কি। আমি জাস্ট এমনি একটা বলে দিচ্ছি, এই কোয়ালিটিটা আমার থাকবে ইনশাল্লাহ, আশা করি। এত ভোল্ট ট্রান্সফরমারের আরপি দেওয়া থাকবে, যে কোনো একটা মান থাকবে আরপি। আরপির মান ধরো এদিকে যা আছে লিখে দিচ্ছি, 0.8 ওহম। তারপর দেওয়া থাকবে হচ্ছে এক্সপি, তারপর হচ্ছে আরএস, এক্সএস, এগুলো মান দেওয়া থাকবে। বের করতে বলবে এই জায়গা থেকে যে এক নাম্বার যেটা, যে লেগিং পাওয়ার ফ্যাক্টর ভোল্টেজ রেগুলেশন। যেমন একটু বলতে পারে 0.8 লেগিং পাওয়ার ফ্যাক্টর, লেগিং পাওয়ার ফ্যাক্টর রেগুলেশন, রেগুলেশন এটা থাকতে পারে। আরেকটা থাকতে পারে হচ্ছে যে 2 নাম্বার যেটা, যে লিডিং। জাস্ট এই জায়গা থেকে একটা মান চেঞ্জ করে দিবে। এই জায়গায় যেমন 866 দিলাম, এই জায়গায় শুধু লিডিং হবে, লিডিং পাওয়ার ফ্যাক্টরের রেগুলেশন। বুঝতে পারছো? আরেকটা জিনিস যেটা থাকতে পারে, এই জায়গা থেকে তোমাদের দক্ষতা নির্ণয় করতে বলতে পারে। দক্ষতা, দক্ষতা নির্ণয় করো। এই ম্যাথ আসলে, যদি ম্যাথ আসে ওদের থেকে, এই ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর রেগুলেশন, লিডিং পাওয়ার ফ্যাক্টর রেগুলেশন, দক্ষতা, এই তিনটা থেকেই থাকবে। বুঝতে পারছো? যদি ম্যাথ আসে 100% সম্ভাবনা এই তিন কোয়ালিটির ভিতরেই থাকবে। বুঝতে পারছো? এখন এই জায়গাতে রচনামূলক আর দিব না। এখন যদি আমি পরের অধ্যায়ে যাই, যে ষষ্ঠ অধ্যায় যেটা, ষষ্ঠ অধ্যায় যে ট্রান্সফরমারের দক্ষতা এবং শীতলীকরণ, ট্রান্সফরমারের দক্ষতা, এই ষষ্ঠ অধ্যায় থেকে আমি অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত শর্টকাট করে দিয়ে দিচ্ছি। ষষ্ঠ অধ্যায়ে যেটা, ষষ্ঠ অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত দিচ্ছি হচ্ছে, ষষ্ঠ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত যেটা, ষষ্ঠ অধ্যায় অতি সংক্ষিপ্ত হচ্ছে সারাদিনের দক্ষতা বলতে কি বুঝো? সারাদিনের দক্ষতা বলতে কি বুঝো? কি বুঝো? হ্যাঁ, আরেকটা হচ্ছে 2 নাম্বার যেটা, ট্রান্সফরমারের কুলিং পদ্ধতিগুলো, ট্রান্সফরমারের কুলিং পদ্ধতি গুলো নাম লিখো। এই দুইটা থেকে একটা থাকবে ইনশাল্লাহ, আশা করি। আর সংক্ষিপ্তে, সংক্ষিপ্তে সংক্ষিপ্ত জন্য দিচ্ছি হচ্ছে, এই ট্রান্সফরমারের কুলিং পদ্ধতির নাম লেখো। এই জায়গায় থাকবে যে ট্রান্সফরমারের কুলিং পদ্ধতি, জাস্ট এই ট্রান্সফরমারের কুলিং পদ্ধতি বর্ণনা করো, বর্ণনা করো। এটা আসার সম্ভাবনা আছে। এবং আরেকটা হচ্ছে তোমার যেটা প্রমাণ দেওয়া আছে, যেটা যে সর্বোচ্চ দক্ষতাকে বিয়ে লোডের সমীকরণ নির্ণয় করো। সর্বোচ্চ দক্ষতার কেভিএ, কেভিএ লোডের সমীকরণ নির্ণয় করো। কেভিএ লোডের সমীকরণ নির্ণয় করো। বুঝতে পারছো? ম্যাক্সিমাম বা সর্বোচ্চ দক্ষতার কেভিএ লোডের সমীকরণ নির্ণয় করো। সংক্ষিপ্ত এই দুটো থেকে একটা থাকবে ইনশাল্লাহ, আশা করি। আর রচনামূলকের জন্য আমি একটা মাত্র রচনামূলক দিচ্ছি অধ্যায় থেকে, একটা মাত্র রচনামূলক দিচ্ছি অধ্যায় থেকে। সপ্তম অধ্যায় থেকে, সপ্তম না, ষষ্ঠ অধ্যায়ের জন্য, ষষ্ঠ অধ্যায় থেকেই একটা মাত্র রচনামূলক দিচ্ছি। এই রচনামূলকটা ছাড়া আমাদের মোটামুটি কোশ্চেনই হয় না বলা চলে। বুঝতে পারছো ভাই? অবশ্যই কোশ্চেনের মানে কি বলে, কোশ্চেন পাওয়ার আগে লিখে ফেলতে শুরু করতে পারো। বুঝতে পারছো ভাইয়া? একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রমাণ, সেটা হচ্ছে 1 নাম্বার, যে দেখাও যে সর্বোচ্চ দক্ষতায় ট্রান্সফরমারের কোর লস কপার লসের সমান। বুঝতে পারছো? যে দেখাও যে, দেখাও যে সর্বোচ্চ দক্ষতায়
ট্রান্সফরমারের কোর লস এবং কপার লস সমান। বুঝতে পারছো ভাইয়া? এটা কিন্তু 100% থাকবে ভাইয়া। বুঝতে পারছো? আমি লিখে দিচ্ছি 100%। এটা অবশ্যই থাকবে। কোশ্চেন পাওয়ার আগে লেখা শুরু করতে পারো। বুঝতে পারছো ভাইয়া? এটা ছাড়া মোটামুটি কোশ্চেনই হয় না বলা চলে। এখন এই অধ্যায় থেকে 2 নাম্বার যেটা থাকতে পারে, একটা ম্যাথ থাকতে পারে। একটা ম্যাথ থাকতে পারে। যেকোনো একটা কোয়ালিটি একটা ম্যাথ থাকতে পারে। এক কোয়ালিটি ম্যাথ আছে এই জায়গায়। এই ষষ্ঠ অধ্যায় থেকে একটা ম্যাথ থাকতে পারে। যেকোনো একটা ম্যাথ। এখন এই দুইটা থেকে যেকোনো একটা ম্যাথ থাকবে বা প্রমাণটা থাকবে। এই অধ্যায় থেকে আর পড়তে হবে না ইনশাআল্লাহ আশা করি। সপ্তম অধ্যায়ে চলে যাও। সপ্তম অধ্যায়ে চ্যাপ্টার 7 থেকে আমি যদি অতিসংযুক্ত দেই, 1 নাম্বার যেটা অতিসংযুক্ত হচ্ছে টিটি সংযোগের ব্যবহার। টিটি সংযোগের ব্যবহার। বুঝতে পারছো ভাই? এই অধ্যায় থেকে আমি একটা অতিসংযুক্ত দিচ্ছি। এটা একটু বেশি একদম স্টার মার্ক দিয়ে দিচ্ছি যাতে এটাই বেশি করে পড়ে যাও। একটা দিচ্ছি তো 100% দিয়ে দিলাম। বুঝতে পারছো ভাইয়া? এখন সংক্ষিপ্ত দিচ্ছি হচ্ছে তোমাদের এই অধ্যায় থেকে। আহ, এই অধ্যায়ে সংক্ষিপ্ত আছে হচ্ছে মোটামুটি 26টার মতন। এই অধ্যায় থেকে মাত্র 3 থেকে 4টা হচ্ছে সংক্ষিপ্ত দিব। একটা হচ্ছে যে ফ্লোটিং নিউট্রাল বা ভাসমান নিউট্রাল কি, ট্রান্সফরমারের ফ্লোটিং। এই ফ্লোটিং বা ভাসমান একই কথা। ফ্লোটিং বা ভাসমান অবস্থা কি, বুঝতে পারছো? এই অধ্যায় থেকে 2 নাম্বার যেটা দেব সেটা হচ্ছে ভিভি কানেকশনের সুবিধা। ওপেন ডেল্টা সংযোগের ভিভি বা ওপেন ডেল্টা সংযোগের সুবিধা। এই দুইটা। আরেকটা দিচ্ছে হচ্ছে ট্রান্সফরমারের ব্রেকিং এর শর্ত। ট্রান্সফরমারের ব্রেকিং এর শর্ত এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 100% ধরা চলে। ট্রান্সফরমার ব্রেকিং এর শর্ত। ট্রান্সফরমার ব্রেকিং এর শর্ত। বুঝতে পারছো ভাই? সপ্তম অধ্যায় থেকে এটা দিলাম। আর সপ্তম অধ্যায় থেকে এখন যদি রচনামূলক দিই আমি, 2টা রচনামূলক দিব। এই সপ্তম অধ্যায়ে 2টা রচনামূলক থেকে একটা 100% অবশ্যই থাকবে। রচনামূলক যদি আমি সপ্তম অধ্যায় থেকে দিই, রচনামূলক এই রচনামূলক অংশটি ওপেন ডেল্টা সংযোগের ক্ষমতা বা ভিবি বা ওপেন ডেল্টা ক্ষমতা একই কথা। এই অধ্যায় থেকে এইটা এবং আরেকটা হচ্ছে যে তোমাদের যে টিটি কানেকশন যে সংক্ষেপে বর্ণনা দাও, এই দুইটা থেকে একটা অবশ্যই থাকবে। জাস্ট আমি লিখে দিচ্ছি একটু। দেখাও যে বিভি বিবি বা ওপেন 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 ডেল্টা কানেকশন পাওয়ার 58%। বুঝতে পারছো ভাইয়া? পাওয়ার হচ্ছে কত পার্সেন্ট বলো? 58%। এটা এরকম ভাবে আসতে পারে বা অন্য কোয়ালিটি ভাবে আসতে পারে। এরকম আসতে পারে যে ওপেন বা ডেল্টা ভিবি কানেকশন। ওপেন বা ভিবি কানেকশনের বর্ণনা দাও। জাস্ট এটুকু চলে আসতে পারে। বুঝতে পারছো? এটা হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বারটা হচ্ছে যেটা বললাম যে টিটি কানেকশন সংক্ষেপে লিখো। টিটি কানেকশন, টিটি, টিটি কানেকশন, টিটি কানেকশন বর্ণনা দাও। বুঝতে পারছো ভাইয়া? টিটি কানেকশন বা টিটি সংযোগের বর্ণনা দাও। এটা চলে আসতে পারে। এই দুইটা থেকে একটা অবশ্যই থাকবে, 100% থাকবে। ইনশাআল্লাহ আশা করি। এই দুইটা থেকে একটা অবশ্যই 100% থাকবে ইনশাআল্লাহ আশা করি। আর অষ্টম অধ্যায় দেখো, অষ্টম অধ্যায় ছোট্ট একটা অধ্যায়। ছোট্ট একটা অধ্যায় থেকে একটা করে অতি সংক্ষিপ্ত রচনামূলক দিব। একটা করে থাকবে ইনশাআল্লাহ আশা করি।
দেখো অষ্টম অধ্যায়ের 1 নাম্বার যেটা, যে অটো ট্রান্সফরমার কি? অটো ট্রান্সফরমার কি? 100% থাকবে ইনশাআল্লাহ, আশা করি এইটা 100% থাকবে। অতি সংক্ষিপ্তের জন্য, অতি সংক্ষিপ্তের জন্য, আর সংক্ষিপ্তের জন্য এদের থেকে দিচ্ছি যেটা 2 নাম্বার দিচ্ছি যে অটো ট্রান্সফরমারের বৈশিষ্ট্য বা ব্যবহার দেখো, বুঝতে পারছো ভাই? অষ্টম অধ্যায় থেকে মাত্র এই 2টা দিলাম সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্তের জন্য। আরেকটা যেটা সংক্ষিপ্তে দিচ্ছি, যে অটো ট্রান্সফরমার কিভাবে স্থানান্তরিত স্থানান্তরিত করলাম হয়তো একটু, স্থানান্তরিত হয়, এটা সংক্ষেপে দিতে পারে। আবার হঠাৎ করে এইটা রচনাতেও দিয়ে দিতে পারে। বুঝতে পারছো ভাইয়া? এটা রচনাতে দিয়ে দিতে পারে, অটো ট্রান্সফরমার কিভাবে স্থানান্তরিত হয়। অষ্টমদের জন্য মাত্র এই 3টা কোশ্চেন আমি সিলেক্ট করেছি অধ্যায় থেকে। এখন দেখো এই অধ্যায়ে, পরের অধ্যায় যেটা নবম অধ্যায়, এই এই অধ্যায় থেকে কোনো রচনামূলক পড়তে হবে না। নবম অধ্যায়ে কোনো রচনামূলক পড়তে হবে না, শুধু অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত পড়লেই হবে। এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত, দেখো অতি সংক্ষিপ্ত হচ্ছে 1 নাম্বার যেটা, ট্রান্সফরমারের পোলারিটি কি? পোলারিটি, ট্রান্সফরমারের পোলারিটি কি? 1 নাম্বার। আর 2 নাম্বার দিচ্ছি হচ্ছে সার্কুলেটিং কারেন্ট কি? সার্কুলেটিং কারেন্ট কি? আর এটা অধ্যায় হচ্ছে 9 অধ্যায় থেকে 2টা, ট্রান্সফরমারের পোলারিটি কি আর সার্কুলেটিং কারেন্ট কি। বুঝতে পারছো? 2টা মাত্র। আর সংক্ষিপ্ত দিচ্ছি হচ্ছে অধ্যায় থেকে এই অধ্যায়ে যেহেতু কোনো রচনামূলক আসবে না, সংক্ষিপ্ত আমি এই দেখে 3টা সংক্ষিপ্ত দিব। সংক্ষিপ্ত 1 নাম্বার যেটা, যে প্যারালাল অপারেশনের, ট্রান্সফরমার ক্ষেত্রে প্যারালাল ট্রান্সফরমার লিখলাম না, প্যারালাল অপারেশনের শর্ত, প্যারালাল অপারেশনের প্যারালাল প্যারালাল অপারেশনের শর্ত। বুঝতে পারছো? ট্রান্সফরমারের প্যারালাল অপারেশনের যে শর্তগুলো আছে, সেই শর্তগুলো। আরেকটা যদি প্যারালাল অপারেশন শর্ত না দিয়ে বলতে পারে যে উদ্দেশ্য বলে দিতে পারে। বুঝতে পারছো? 2 নাম্বারটা খেয়াল করো। 2 নাম্বারটা হচ্ছে যে ট্রান্সফরমারের পোলারিটি টেস্টের উদ্দেশ্য কি? এই পোলারিটি, একটা হচ্ছে পোলারিটি টেস্ট কি, আরেকটা হচ্ছে এই ট্রান্সফরমারের পোলারিটি টেস্টের উদ্দেশ্য কি? টেস্টের উদ্দেশ্য কি? বুঝতে পারছো ভাই? 2 নাম্বার এটা। আরেকটা সংক্ষিপ্ত দিচ্ছে হচ্ছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের এটাই থাকবে। বুঝতে পারছো? এটা হচ্ছে ট্রান্সফরমারের রেটিং কেভিএ তে দেওয়া থাকে কেন? এটা তোমাদের ইনশাল্লাহ 100% থাকবে, আশা করি 100% থাকবে, যে ট্রান্সফরমারের রেটিং কেভিএ তে প্রকাশ করা হয় কেন। আবার বলতেছি, ট্রান্সফরমারের রেটিং কেভিএ তে দেওয়া থাকে কেন? এটা কিন্তু বারবার বলতেছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। বুঝতে পারছো ভাই? এইটাই আসবে ইনশাআল্লাহ, আশা করি সংক্ষিপ্তে। এখন এই অধ্যায় থেকে রচনামূলক আমি দিব না একটাও। আর দশম অধ্যায়ে চলে যাও সরাসরি। দশম অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত যেগুলো দিব, অতি সংক্ষিপ্ত দশম অধ্যায়ে, দশম অধ্যায়ে অতি সংক্ষিপ্তের জন্য 1 নাম্বার হচ্ছে সিনক্রোনাস স্পিড কি? 4টা অতি সংক্ষিপ্ত দিব এর থেকে, মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় তো। এদের থেকে 4টা অতি সংক্ষিপ্ত দিব। একটা হচ্ছে
সিনক্রোনাস সিনক্রোনাস স্পিড সিনক্রোনাস স্পিড কি? 2 নাম্বার হচ্ছে ইন্ডাকশন মোটরকে রোটেটিং ট্রান্সফরমার বলা হয় কেন? ইন্ডাকশন মোটরকে রোটেটিং ট্রান্সফরমার বলা হয় কেন? বুঝতে পারছো ভাইয়া? এই দুইটা। আরেকটা দিচ্ছি হচ্ছে স্লিপ স্পিড স্লিপ স্লিপ স্পিড কি? আরেকটা দিচ্ছি, 4টা অধ্যায় দিচ্ছি ওদের থেকে, মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। 3 ফেজ ইন্ডাকশন মোটরের গঠনের দিক দিয়ে কত প্রকার ও কি কি? 3 ফেজ 3 ফেজ ইন্ডাকশন মোটর, এই থেকে হবে ইন্ডাকশন মোটর গঠনের দিক দিয়ে কত প্রকার এবং কি কি? বুঝতে পারছো ভাইয়া? এই 4টা থেকে একটা তো থাকবেই অবশ্যই। বাকি এই অধ্যায় থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই 3 ফেজ মোটরের গঠনের দিক থেকে কত প্রকার ও কি কি? বুঝতে পারছো কিনা? এখন এই অধ্যায় থেকে তো সংক্ষিপ্ত লিখি আমি অধ্যায় থেকে। তো সংক্ষিপ্তের জন্য হচ্ছে 1 নাম্বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্কুইরেল কেজ মোটর সুবিধা। স্কুইরেল কেজ মোটরের সুবিধা। অবশ্যই তোমরা ভিডিও দেখার সাথে সাথে এগুলা অবশ্যই সাইটে একটু দাগ দিয়ে দিবা, যাতে অবশ্যই পরীক্ষা পড়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হয়। সংক্ষিপ্ত হচ্ছে 1 নাম্বার এটা, এবং 2 নাম্বার হচ্ছে যে প্রমাণ করো যে এন আর ইকুয়াল 120 এফ ভাগ পি ভাগ হচ্ছে 1 - এস। বুঝতে পারছো? একদম শর্টকাট একটা প্রমাণ। আর এই প্রমাণটা আশা করি 100% থাকবে তোমাদের পরীক্ষায়। সংক্ষিপ্তের জন্য 3 মার্কের জন্য একদম ছোট্ট প্রমাণ, মানে কি বলে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। তৃতীয় অধ্যায় যে 3 নাম্বার যেটা দেব, স্কুইরেল কেজ রোটর বার কিউ করার উদ্দেশ্য কি? স্কুইরেল কেজ 1 নাম্বারটার মতোই কিছুটা। স্কুইরেল কেজ রোটর বার কিউ করার উদ্দেশ্য কি? বুঝতে পারছো ভাইয়া? সংক্ষেপে দিলাম হচ্ছে তোমাদের মাত্র 3টা অধ্যায় থেকে, এবং রচনামূলক অধ্যায় থেকে পড়তে হবে না। রচনামূলক 10ম অধ্যায় থেকে কোনো রচনামূলক পড়তে হবে না। বুঝতে পারছো? এখন দেখো সরাসরি 11 অধ্যায় চলে যাই। 11 অধ্যায় খেয়াল করো। 11 অধ্যায় যে চ্যাপ্টার 11 যে 3 ফেজ ইন্ডাকশন মোটরের স্লিপ এবং টর্ক, এই অধ্যায় থেকে তোমাদের একটা ম্যাথ চলে আসতে পারে। হচ্ছে রচনামূলক অংশে। এখন এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত দিচ্ছি হচ্ছে 1 নাম্বার যেটা, যে 12 পোল একটি ইন্ডাকশন মোটরের সিনক্রোনাস স্পিড বা গতিবেগ কত? বুঝতে পারছো ভাইয়া? এটা হচ্ছে তোমাদের অতি সংক্ষিপ্তের জন্য দিলাম, অতি সংক্ষিপ্তের জন্য। 1 অধ্যায় থেকে একটাই দিলাম, এই অধ্যায় থেকে। আরেকটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্তের জন্য, একটু আগে যেটা দিয়েছি তোমাদের, দেখো সংক্ষিপ্তের জন্য হচ্ছে স্লিপ কি? ইন্ডাকশন মোটরের স্লিপ কি?
এটা জাস্ট সামনে দেওয়া থাকবে যে ইন্ডাকশন মোটরের স্লিপ কি, শর্টকাট লিখে দিলাম ইন্ডাকশন মোটরের স্লিপ কি। আর এই অধ্যায় থেকে একটা মাত্র রচনামূলক দিচ্ছি, একটা মাত্র রচনামূলক। যদি এই অধ্যায় থেকে কোনো রচনামূলক আসে তাহলে এটাই আসবে ইনশাআল্লাহ, আশা করি। বুঝতে পারছো ভাইয়া? দেখো একটা মাত্র রচনামূলক দিচ্ছি, একটা মাত্র রচনামূলক। যদি এই অধ্যায় থেকে আসে এটা 100% থাকবে। বুঝতে পারছো? সেটা হচ্ছে কি বলো, ইন্ডাকশন মোটরের টর্ক স্পিড কার্ভ একে সংক্ষিপ্ত বর্ণনা দাও। বুঝতে পারছো? ইন্ডাকশন মোটরের বা ইন্ডাকশন মোটর থাকতে পারে ইন ইন্ডাক ইন্ডাকশন মোটরের টর্ক স্পিড অঙ্কন করে বর্ণনা দাও। ইন্ডাকশন মোটর পরিবর্তে থাকতে পারে এদিকে 3 ফেজ ইন্ডাকশন মোটর, একই কথা। যদি এদিকে 3 ফেজ ইন্ডাকশন মোটর দেওয়া থাকে, সেম কথা। এখন 12 অধ্যায় চলে যাও। 12 অধ্যায় থেকে একটা রচনামূলক যেটা তোমাদের আমি দিচ্ছি, যেটা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সহ দিচ্ছি 12 অধ্যায় থেকে। অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সহ দিচ্ছি 12 অধ্যায় থেকে। দেখো খেয়াল করো, এই জায়গায় 12 অধ্যায়ে অতি সংক্ষিপ্তের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1 নাম্বার, যে সর্বোচ্চ টর্ক কাকে বলে। সর্বোচ্চ টর্ক কাকে বলে বা কি, একই কথা। 2 নাম্বার হচ্ছে ইন্ডাকশন মোটরের ম্যাগনেটিক বা ঘুরন্ত চুম্বক ক্ষেত্র কি। ইন্ডাকশন মোটরের ঘুরন্ত চুম্বক ক্ষেত্র কি। বুঝতে পারছো ভাইয়া? এই অধ্যায় থেকে এই 2টা দিলাম। আরেকটা দিচ্ছে হচ্ছে সর্বোচ্চ টর্কের শর্ত। ইন্ডাকশন মোটরের সর্বোচ্চ টর্ক কি, এই জায়গায় থাকতে পারে এরকম শর্তগুলো লেখো। ইন্ডাকশন মোটরের সর্বোচ্চ টর্কের শর্ত। বুঝতে পারছো? 2টাই দিলাম এই জায়গা থেকে। আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্তের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে সর্বোচ্চ টর্কের সমীকরণ। এটা সর্বোচ্চ টর্ক কি, সর্বোচ্চ শর্ত। আরেকটা হচ্ছে সর্বোচ্চ টর্কের সমীকরণ। বুঝতে পারছো ভাই? এটা হচ্ছে তোমাদের জন্য 100% কমন। সংক্ষিপ্তের জন্য একটাই দিলাম এই থেকে, সর্বোচ্চ টর্কের সমীকরণ। বুঝতে পারছো ভাই? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। আর একটা হচ্ছে রচনামূলক 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 এই অধ্যায় থেকে আমি একটা দিচ্ছি, ইনশাআল্লাহ আশা করি একটাই থাকবে। বুঝতে পারছো ভাইয়া? 2টা প্রমাণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা বললাম। এর ভিতরে আরেকটা হচ্ছে এটা, যে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে প্রমাণ করো যে, এই জায়গায় হবে কি বলো, ইন্ডাকশন 1 নাম্বার, ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে প্রমাণ করো যে phi r equal 1.5 max, বুঝতে পারছো ভাই? এটা তোমাদের রচনামূলক অংশে এই পরীক্ষায় 100%ই থাকবে ইনশাআল্লাহ, আশা করি। বুঝতে পারছো ভাইয়া? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই আমাদের এটা পড়ে যেতে হবে। এখন 13 অধ্যায় খেয়াল করো ভাইয়া। 13 অধ্যায়ে এই অধ্যায় থেকে আমি অবশ্যই একটা ম্যাথ দিব তোমাদের, রচনামূলকের জন্য একটা ম্যাথ দিব 13 অধ্যায় থেকে। খেয়াল করো, তোমাদের 13 অধ্যায়ের অতি সংক্ষিপ্ত যেটা, এটি থেকে একটা অবশ্যই ম্যাথ থাকবে আশা করি। 13 অধ্যায় থেকে যেটা অতি সংক্ষিপ্ত দিব তোমাদের, 15টার মতো অতি সংক্ষিপ্ত আছে, আর ভিতর থেকে 2টা অতি সংক্ষিপ্ত দিচ্ছি আমি। বুঝতে পারছো? একটা হচ্ছে সিনক্রোনাস ওয়াট কি, সিন সিনক্রোনাস ওয়াট কি। আরেকটা হচ্ছে ইন্ডাকশন মোটরের লস গুলোর নাম লিখো। ইন্ডাকশন ইন্ডাকশন মোটরের লস গুলোর নাম লস গুলোর নাম লিখো। বুঝতে পারছো ভাইয়া? ইন্ডাকশন মোটরের লস গুলোর নাম লেখো। এই অধ্যায় থেকে মাত্র 2টা অতি সংক্ষিপ্ত দিলাম, এই 2টা থেকেই একটা থাকবে।
আর সংক্ষিপ্ত জন্য যেটা দিচ্ছি, সংক্ষিপ্ত ইন্ডাকশন মোটরের লসগুলোর নাম লিখো। এই লসগুলোর নামটা তোমাদের সংক্ষিপ্ত চলে আসতে পারে। যদি অতি সংক্ষিপ্ত আসে 2 মার্ক, যদি সংক্ষিপ্ত চলে আসে তো 3 মার্ক পাই যাবে। বুঝতে পারছো? এই জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে সংক্ষিপ্তের জন্য যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইন্ডাকশন মোটরের পাওয়ার স্টেজ, খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডাকশন মোটরের ইন্ডাকশন মোটরের পাওয়ার স্টেজ অঙ্কন করো। বুঝতে পারছো ভাইয়া? এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত এইটা একদম মোস্ট ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? তারপরে দেখো, খেয়াল করো, এই অধ্যায় থেকে তোমাদের একটা মাত্র রচনামূলক দিব। এই অধ্যায় থেকে 13 অধ্যায় থেকে মাত্র একটা রচনামূলক দিব। সেটা হচ্ছে এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি 13 অধ্যায় থেকে কোনো রচনামূলক আসে তো এইটাই আসবে ভাইয়া। বুঝতে পারছো? সেটা হচ্ছে 1 নাম্বার, যে 3 ফেজ ইন্ডাকশন মোটরের সর্বোচ্চ পাওয়ার আউটপুটের সময় ইন্ডাকশন মোটরের সর্বোচ্চ সর্বোচ্চ পাওয়ার সর্বোচ্চ পাওয়ার আউটপুটে সর্বোচ্চ পাওয়ার আউটপুটের সময় হচ্ছে কি বলো, আর এল ইকুয়াল জে নট হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। এই সমীকরণটা আমাদের যদি রচনামূলক একটা আসে 13 অধ্যায় থেকে, তো এটাই আসবে। বুঝতে পারছো ভাইয়া? এখন দেখো 14 অধ্যায় খেয়াল করো। 14 অধ্যায়ে রচনামূলকের জন্য 14-15 অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে আমি রচনামূলক দিয়ে দিচ্ছি যে এগুলো থাকবেই। 14 অধ্যায় দেখো, 14 অধ্যায়ে ওদের সঙ্গে কিন্তু হচ্ছে এক নম্বরে, 1 নম্বর যেটা 3 ফেজ ইন্ডাকশন মোটর চালু করার পদ্ধতিগুলোর নাম লিখো। ইন্ডাকশন মোটর 3 ফেজ, কয় ফেজ বলো? 3 ফেজ ইন্ডাকশন মোটর চালু করার শর্ত। বুঝতে পারছো ভাইয়া? 14 অধ্যায়ে অতি সংক্ষিপ্ত দিলাম হচ্ছে আমি একটা, আর সংক্ষিপ্ত দিচ্ছি হচ্ছে একটা অধ্যায় থেকে। দেখো সংক্ষিপ্ত যেটা, এটাই থাকবে ইনশাআল্লাহ আশা করি। অতি সংক্ষিপ্ত এটাই থাকবে ইনশাআল্লাহ আশা করি। আর সংক্ষিপ্ত দিচ্ছি হচ্ছে স্টার্টারের প্রয়োজনীয়তা বর্ণনা করো। বা মোটরের স্টার্টার ব্যবহারের প্রয়োজনীয়তা। বুঝতে পারছো ভাইয়া? সংক্ষিপ্তের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, একদম 99.99% কমন। বুঝতে পারছো কিনা? 99.99% কমন। আর তোমাদের মাত্র দুইটা মাত্র পার্থক্যের সংক্ষিপ্ত দিয়েছি। একটা হচ্ছে প্রথম অধ্যায় দিয়েছি এটা, আর একটা হচ্ছে এই অধ্যায় যেটা দিচ্ছি, ইন্ডাকশন মোটর এবং ট্রান্সফরমার মধ্যে পার্থক্য। 3 ফেজ ইন্ডাকশন মোটর এবং ট্রান্সফরমারের মধ্যে পার্থক্য। বুঝতে পারছো ভাইয়া? এটা মোটামুটি এইটাও 100% মধ্যে কমন। এই দুইটা থেকে একটা অবশ্যই থাকবেই। বুঝতে পারছো ভাইয়া? এই দুইটা থেকে একটা অবশ্যই থাকবেই। আর এই অধ্যায় থেকে আমি রচনামূলক দিচ্ছি হচ্ছে দুইটা রচনামূলক দিচ্ছি অধ্যায় থেকে। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে ডাইরেক্ট অনলাইন স্টার্টার মোটর চালু করার পদ্ধতি। একটা হচ্ছে কি বলো, চিত্র সহ, 1 নাম্বার যেটা চিত্র সহ ডাইরেক্ট ডাইরেক্ট অনলাইন অনলাইন স্টার্টার দ্বারা মোটর চালু করার পদ্ধতি চালু করার পদ্ধতি। আর 2 নাম্বার যেটা দিচ্ছি, যে স্টার এবং ডেল্টা সংযোগে স্টার্টারের কার্যপ্রণালী। স্টার এবং ডেল্টা সংযোগে
এটা হচ্ছে একটা স্টার, স্টার, স্টার এবং এবং ডেল্টা সংযোগে, স্টার এবং ডেল্টা সংযোগে স্টার্টারের কার্যপ্রণালী। স্টার স্টারের কার্যপ্রণালী। বুঝতে পারছো ভাই? এই দুইটা রচনামূলক থেকে একটা তোমাদের ফাইনাল পরীক্ষায় লিখে রাখো, অবশ্যই থাকবে। বুঝতে পারছো? এই দুইটা থেকে একটা অবশ্যই থাকবে। এখন দেখো 15 অধ্যায় খেয়াল করো। লাস্ট যে অধ্যায় আমাদের এস্টিমেশনের লাস্ট চ্যাপ্টার, এই লাস্ট চ্যাপ্টার থেকে দেখো, লাস্ট চ্যাপ্টার থেকে আমি কিছু অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দিচ্ছি তোমাদের জন্য। লাস্ট চ্যাপ্টারে যেটা চ্যাপ্টার 15, এক নাম্বার যে অতি সংক্ষিপ্ত দিচ্ছি সেটা হচ্ছে ক্রামার পদ্ধতিতে স্পিড কন্ট্রোলের বিশেষ সুবিধা। বুঝতে পারছো? এক নাম্বার হচ্ছে ক্রামার পদ্ধতিতে স্পিড কন্ট্রোলের বিশেষ সুবিধা। স্পিড কন্ট্রোলের বিশেষ সুবিধা। বুঝতে পারছো ভাইয়া? অতি সংক্ষিপ্ত এদের থেকে মাত্র একটা অতি সংক্ষিপ্ত দিয়েছি, এইটাই ইনশাআল্লাহ তাআলা থাকবে তোমাদের ফাইনাল পরীক্ষায়। বুঝতে পারছো? এখন সংক্ষিপ্ত যেটা দিচ্ছে হচ্ছে সংক্ষিপ্ত দিচ্ছে হচ্ছে সংক্ষিপ্ত দিচ্ছে হচ্ছে তোমাদের ইয়াদের থেকে মাত্র একটা সংক্ষিপ্ত দিচ্ছি, সেটা হচ্ছে ইন্ডাকশন মোটরের গতি নিয়ন্ত্রণের পদ্ধতি। ইন্ডাকশন মোটরের গতি নিয়ন্ত্রণ পদ্ধতি। বুঝতে পারছো ভাইয়া? এখন এই অধ্যায় থেকে রচনামূলক দিচ্ছে হচ্ছে একটা, রচনামূলক। বুঝতে পারছো? এর থেকে মাত্র একটা রচনামূলক দিচ্ছি, ইনশাআল্লাহ আশা করি এটাই থাকবে। একটা অতি সংক্ষিপ্ত, একটা সংক্ষিপ্ত, একটা রচনামূলক। বুঝতে পারছো ভাইয়া? একটু একটা রিস্ক নিয়ে দেখো ইনশাআল্লাহ কেমন পড়বে। একটা হচ্ছে রচনামূলক, যেটা হচ্ছে যে কন, লিখে দিচ্ছি, কনকেটিনেশন, কনকেটিনেশন বা ক্যাসকেড পদ্ধতিতে বা ক্যাসকেড পদ্ধতিতে ইন্ডাকশন মোটরের ইন্ডাকশন মোটরের গতি নিয়ন্ত্রণ, গতি নিয়ন্ত্রণ ব্যাখ্যা কর। বুঝতে পারছো ভাইয়া? দেখো এই অধ্যায় থেকে 15 অধ্যায় থেকে একটা মাত্র অতি সংক্ষিপ্ত, একটা সংক্ষিপ্ত এবং একটা রচনামূলক দিয়েছি। বুঝতে পারছো ভাইয়া? এই জন্য খুব সেন্সিটিভ বিষয়। এই অধ্যায় থেকে এই তিনটা পড়ে যাও, ইনশাআল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা অবশ্যই কমন পাবে। আমাদের 1 থেকে 15 অধ্যায়ের মধ্যে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক একদম কম, খুবই কম দিয়েছি এই অধ্যায়গুলো থেকে। এখন ইনশাআল্লাহ আশা করি এইগুলোর ভিতর থেকেই থাকবে। বুঝতে পারছো? আর রচনামূলক যেগুলো দিয়েছি এগুলো ভালো বলে বারবার, যে প্রমাণগুলো দিয়েছি বারবার এই প্রমাণগুলো করতে হবে। আর বিশেষ করে এইবার কিন্তু তোমাদের কি বলে ম্যাথ থাকবে। বুঝতে পারছো? এই এসি মেশিন থেকে সর্বনিম্ন আর কি যেটা বলা যাবে, সর্বনিম্ন দুইটা থাকবে বা তিনটাও থাকতে পারে। 2 থেকে 3টা ম্যাথ থাকবে। বুঝতে পারছো? 2 থেকে 3টা ম্যাথ কিন্তু থাকবে। বুঝতে পারছো? আমি কিন্তু ম্যাথের যে অধ্যায়গুলো এগুলো বলে দিছি, যে কোন কোন অধ্যায় থেকে তোমাদের ম্যাথ অবশ্যই করতে হবে। বুঝতে পারছো? এখন এই যে সাজেশন গুলো দেওয়া হলো, এগুলো পড়তে থাকো, ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে এবং ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ আশা করি। বুঝতে পারছো? এই জন্য তোমাদের যদি অন্য কোনো সাজেশন, ডিপ্লোমা লাইফের যে বইগুলো আছে, এই যে বইগুলা এখন পরীক্ষা হয় নাই, যদি সাজেশন লাগে অবশ্যই আমাদের বলবা। আর সাজেশন পাওয়ার সাথে সাথে যদি তোমাদের ফেসবুক এবং ইউটিউবে পেতে চাও, এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিবা। আজকে এই পর্যন্তই। সবাই ভালোভাবে পরীক্ষা দাও এই কামনা করে আমার নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।